বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, দনিয়া ইউনিভার্সিটি কলেজ, ঢাকা। আশা করি তোমরা আমার পূর্ববর্তী ক্লাসসমূহ দেখেছো। তো আজকে আমি তোমাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার এই কোর্সের চতুর্থ অধ্যায়ের কর্মীদের মূল্যায়ন ও পুরস্কার পদ্ধতি এই বিষয়ের উপর আলোচনা করব। পূর্ববর্তী যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোতে আমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই চতুর্থ অধ্যায়ে একজন কর্মীকে কিভাবে তার কাজের মূল্যায়ন করা হবে এবং তার পুরস্কার প্রদান করা হবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাংগঠনিক আচরণ ও কর্মদক্ষতা মূল্যায়ন, অর্গানাইজেশনাল বিহেভিয়ার অ্যান্ড পারফরমেন্স অ্যাপ্রাইজাল। তো এই বিষয়ের উপরে প্রথম যে কথাগুলো আমরা বলবো সেটা হলো যে ব্যবস্থাপক, একটি প্রতিষ্ঠানে যে সকল ব্যবস্থাপক রয়েছেন সেই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের নিকট থেকে সবসময় উচ্চ স্তরের এবং ধারাবাহিক কর্মদক্ষতা প্রত্যাশা করে। উচ্চ স্তরে কর্মদক্ষতা প্রত্যাশা করে, পাশাপাশি এই কর্মদক্ষতা যাতে ধারাবাহিক থাকে সেটাও তারা প্রত্যাশা করে। এই জন্য এই যে ধারাবাহিক কর্মদক্ষতা, এই প্রত্যাশা থেকে অনেক প্রতিষ্ঠানই ফলাফল ভিত্তিক পরিকল্পনা এবং কর্মীদেরকে নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করে থাকে। তো এক্ষেত্রে এই যে কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে, কর্মদক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে ম্যানেজমেন্ট বাই অবজেক্ট MOB একটি অধিক এবং বহুল প্রচলিত পদ্ধতি। এখানে কর্মীদের মূল্যায়নে এবং তাদের যে কর্মদক্ষতার যে ধারাবাহিকতা এইটি নির্ধারণের ক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়ে থাকে। এটি চক্রাকার প্রক্রিয়া হিসাবে কর্মীদের সাংগঠনিক আচরণ নির্ধারণ ও কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়ন করে। তো এই ম্যানেজমেন্ট বাই অবজেক্ট যে MOB যে পদ্ধতি, এই পদ্ধতিতে যে কাজটি করা হয়, যে কাজ করার ক্ষেত্রে কর্মীদের সাংগঠনিক আচরণটাকে নির্ধারণ করা হয়, যে তারা কিভাবে চলবে, কিভাবে কাজ করবে, কার কাছে জবাবদিহিতা করবে সেটি আগে নির্ধারণ করা হয় এবং এর ভিত্তিতে পরবর্তীতে তারা যে এই নির্দেশ অনুযায়ী কাজ করে সেটার ভিত্তিতে ফলাফল মূল্যায়ন করা হয়। তা কার্য সম্পাদন, এই যে মূল্যায়নের যে বিষয়টি, সেই ক্ষেত্রে কি ডেভিস যে কথাটি বলেছেন সেটা এরকম যে কার্য সম্পাদন মূল্যায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংগঠন ব্যক্তিগত পদের কার্য মূল্যায়ন করে। অর্থাৎ কার্য সম্পাদন মূল্যায়ন একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়, সংগঠনে প্রত্যেক কর্মী যারা কাজ করেন প্রত্যেকের আলাদাভাবে ব্যক্তিগতভাবে তাদের যে পদ আছে সে পদে তারা যে কাজটি করে সেটাকে মূল্যায়ন করা হয়ে থাকে। আরো একজন বিশেষজ্ঞ, তিনি হচ্ছেন এডুইন বি ফিলিপো। ওনার মতে যে কার্য সম্পাদন মূল্যায়ন হলো রীতিবদ্ধ, নির্দিষ্ট সময়ান্তর এবং নিরপেক্ষভাবে কর্মীদের চাকরিরত কর্মদক্ষতা এবং আরো ভালো চাকরিরত সামর্থ্য মূল্যায়নের পদ্ধতি হলো এই কার্য সম্পাদন মূল্যায়ন। অর্থাৎ এই মূল্যায়ন পদ্ধতিটা এটা রীতিবদ্ধ এবং এটা নির্দিষ্ট সময় অন্তরে এটা করা হয় এবং নিরপেক্ষভাবে যারা কাজ করছেন এই কাজে তাদের কর্মদক্ষতা কেমন বা এর থেকে ভালো তারা কি কাজ করতে পারবে বা যোগ্যতা রাখে সেটার মূল্যায়নের পদ্ধতি হলো কার্য সম্পাদন মূল্যায়ন। তো এইটা এই মূল্যায়নটা যে কাজ করে, অর্থাৎ যে ভালো দিকটা সেটা হলো যে এইটার মাধ্যমে
এই মূল্যায়নের মাধ্যমে ৩টা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে বা কাজ হয়। সেটা হলো যে কার্য মান স্থাপন, অর্থাৎ কার্য সম্পাদন বা কার্যদক্ষতা মূল্যায়ন করতে গেলে প্রথমে কার্য মান স্থাপন করতে হবে, অর্থাৎ যে মানের ভিত্তিতে কর্মীদের মূল্যায়ন করা হবে। দ্বিতীয় যে বিষয়টি আসবে সেটা হলো কর্মীদের সম্পাদিত কাজের সাথে পূর্ব নির্ধারিত কার্যমানের তুলনা করা হবে। এবং তৃতীয় যে বিষয়টা হলো সেটা হলো এই মূল্যায়ন ভিত্তিতে কর্মীদের ফলাফল জানানো হবে যে তারা কতটুকু কার্যদক্ষতা অর্জন করেছে এবং এই দক্ষতার ধারাবাহিকতাটা কেমন, এটা তাদেরকে অবহিত করা সম্ভব হবে। এই হলো কার্য সম্পাদন মূল্যায়ন। এখন এই যে কার্য সম্পাদন মূল্যায়ন করা হবে, এই মূল্যায়নে কি সুবিধা হবে বা এই মূল্যায়নে কি প্রয়োজনীয়তা আছে? তো এই কার্য সম্পাদন যে মূল্যায়নের বিষয়টি, এটা নির্দিষ্ট কার্যে নিয়োজিত যারা থাকেন এই কর্মীদের গুণাবলী, যোগ্যতা, কর্মদক্ষতা প্রভৃতি পরিমাপ করা হয় এবং এই সম্পর্কে বিভিন্ন তথ্য তাদের নিকট থেকে সংগ্রহ করা হয়। আবার এই মূল্যায়নের বিষয়টি তাদের কাছে প্রচার করা হয় এবং এই কার্য সম্পাদন মূল্যায়ন হলে প্রতিষ্ঠান এবং কর্মীরা নানাবিধ সুবিধা পেয়ে থাকেন। তো আমরা এই স্তরে এসে এই কার্য সম্পাদন মূল্যায়নের যে সুবিধা ও প্রয়োজনীয়তা সেটি আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। তো কার্য সম্পাদনের মূল্যায়ন হয় এক্ষেত্রে মালিক পক্ষ উপকৃত হন। তারা বুঝতে পারেন যে আসলে শ্রমিকরা কে কতটুকু কাজ করার দক্ষতা বা যোগ্যতা রাখে সেটিও, এবং পাশাপাশি শ্রমিকরাও বুঝতে পারে যে তারা যে কাজটি করছে তারা দক্ষতার সাথে বা তাদের যোগ্যতা কেমন, এবং তাদের দ্বারা ভালো কাজ করা সম্ভব হবে এবং তাদের ভবিষ্যতে কি উন্নতি হবে সেটা তারা বুঝতে পারে। তো এখানে কার্য সম্পাদন মূল্যায়ন সুবিধা ও প্রয়োজনীয়তা কিছু তুলে ধরা হয়েছে। প্রথম যেটি আছে সেটা হলো কার্য সম্পাদন উন্নয়ন, অর্থাৎ কার্য সম্পাদন মূল্যায়নের যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে যাচাই এবং পর্যালোচনা করা হয় এবং এটা ফলাবর্তনের একটা তৈরি করা হয় এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মী, ব্যবস্থাপক এবং কর্মী বিশেষজ্ঞ সবাই বুঝতে পারে যে আসলে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে কার্য সম্পাদন উন্নয়নের জন্য কার্যকর পন্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকের যে কাজটি সেই ব্যাপারে তারা সচেতন হয় এবং সার্বিক উন্নয়নে তারা অবদান রাখার চেষ্টা করে। এরপর দ্বিতীয় যে সুবিধা সেটা হলো প্রশিক্ষণ এবং উন্নয়নের চাহিদা নির্ধারণ। কার্য সম্পাদন যে মূল্যায়নের বিষয়টি, এটি যদি মূল্যায়ন করা হয় তাহলে কে ভালো কাজ করছে সেটিও জানা যায়, তাকে উৎসাহ দেওয়া যায়। পাশাপাশি যারা দুর্বল কর্মী রয়েছে তাদের ঘাটতিগুলো নিরূপণ করা যায় এবং তাদের প্রয়োজনে কি ধরনের প্রশিক্ষণ এবং উন্নয়ন করা যায় সেটির চাহিদা নিরূপণ করা সম্ভব হয়। এই ক্ষেত্রে এই মূল্যায়নের মাধ্যমে সবল কর্মী এবং দুর্বল কর্মীর ক্ষেত্রগুলো নির্দিষ্ট করা যায়, কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা যায় এবং এই ক্ষেত্রে একটি ভালো কার্য পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়। এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো তথ্যগত অসঙ্গতি। অনেক সময় কার্য সম্পাদন মূল্যায়নের ফলাফল, এই যে কার্য সম্পাদন যে মূল্যায়ন, এই ফলাফলের মাধ্যমে মানব সম্পদ সংক্রান্ত প্রতিষ্ঠান যে পরিকল্পনা এবং যে কার্য বিশ্লেষণ তথ্যাদি এবং প্রতিষ্ঠানের কর্মী সংক্রান্ত যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে, তথ্যে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে সেটি প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। এরপর যে সেটা আসছে সেটা হলো আত্মসচেতনতা বৃদ্ধি। একজন কর্মী যদি তার মূল্যায়ন এর রিপোর্টটি সে যদি পায় যে আসলে সে কতটুকু দক্ষ এবং সে কতটুকু যোগ্য এবং সে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে, এটি যদি সে জানতে পারে তাহলে সে আত্মসচেতন হয়। সে আরো অধিকতর দক্ষতা বৃদ্ধির জন্য তার কাজে সে আত্মনিয়োগ করে। এরপরে যে সেটা হলো যে কার্য সন্তুষ্টি ও মনোবল। যদি শ্রমিকের বা কর্মচারীদের কার্য মূল্যায়ন করা হয়, তাদেরকে সেটা জানানো হয়, তাহলে সে যে ভালো কাজ করছে এবং এর জন্য যে তার ভবিষ্যতে বেতন বৃদ্ধি পাবে, পদোন্নীত হবে, এই যে বিষয়গুলো কার্য সম্পাদন মূল্যায়নের মাধ্যমে কিন্তু বেতন বৃদ্ধি, পদোন্নতি এই বিষয়গুলো দেওয়া হয় কর্মচারীদের। তো সেই ক্ষেত্রে তারা কার্য সন্তুষ্টি অর্জন করে এবং তাদের মনোবল উন্নয়ন ঘটে যে তারা ভালো কাজ করছে বা ভবিষ্যতে তারা ভালো কাজ করতে পারবে। এরপর যেটা হলো কার্য সম্পাদনের মূল্যায়নের মাধ্যমে যেমন কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব,
তেমনিও কর্মীদের দুর্বলতাগুলো চিহ্নিত করা সম্ভব। সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠানে ভালো কাজের জন্য পুরস্কার আর মানহীন কাজের জন্য যদি দণ্ড দেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে সঠিক পুরস্কার এবং সঠিক পরিমাণ দণ্ড দেওয়া সম্ভব। এরপরে যেটা আছে সেই বিষয়টা হলো ভুল বোঝাবুঝির অবসান। যদি কার্য সম্পাদন মূল্যায়ন যদি সঠিকভাবে করা হয়, তাহলে সেক্ষেত্রে কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে কোনো বিষয় নিয়ে এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকে না। এরপর যে বিষয় আসছে প্রেরণা ও মনোবল বৃদ্ধি। কর্মীদের কার্য সমাধানের মূল্যায়ন হলে কর্মীরা প্রেরণা পায় এবং তাদের মনোবল বৃদ্ধি পায়, এটা আমরা আগে বলছি। তার কারণ হলো কর্মীরা নিজেদের যোগ্যতা সম্পর্কে জানে এবং যোগ্যতা অনুযায়ী তারা যে পুরস্কার পেতে সক্ষম, এটাও তারা বুঝতে পারে। ফলে তাদের মধ্যে প্রেরণা আর মনোবল বৃদ্ধি পায়। এরপর যে বিষয়টা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কার্য সম্পাদনের মূল্যায়নের মাধ্যমে যেহেতু পুরস্কারের পদ্ধতি আছে, ভালো অবস্থান সুযোগের সৃষ্টি আছে, ফলে শ্রমিকদের সাথে ব্যবস্থাপনার একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়। এরপর হচ্ছে কর্মী বাছাই। কার্য সম্পাদন মূল্যায়নের মাধ্যমে কর্মী বাছাই করা সম্ভব। সাধারণত বেতন বৃদ্ধি, পদোন্নতি, বদলি, বরখাস্ত প্রভৃতি কাজের জন্য যে কর্মী বাছাই করা হয়, এই বাছাইয়ের মাধ্যমে সাধারণত বেতন বৃদ্ধি, পদোন্নতি দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, বরখাস্ত দেওয়া হয়, করা হয়। তো এই কর্মী বাছাইয়ের বিষয়টি কর্মীর কার্য সম্পাদন মূল্যায়ন করলেই এগুলো খুব সহজে করা সম্ভব। এরপর যে বিষয়টি আসে সেটা হলো সুনির্দিষ্ট দায়িত্ব অর্পণ। অনেক মাঝে মাঝেই নির্বাহী এবং কর্মীদেরকে মধ্যে বিভিন্ন ধরনের দায়িত্ব এবং কর্তব্য দেওয়া হয় এবং অনেক সময় কর্মী এবং নির্বাহীদের দায়িত্ব কর্তব্যের মধ্যে মত পার্থক্য বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। যদি কার্য সম্পাদনের লক্ষ্য সুনির্দিষ্ট থাকে, তবে উভয়ের মধ্যে এই ভুল বোঝাবুঝি কমে যায়। কার্য সম্পাদন মূল্যায়নের মাধ্যমে এখানে উভয়ের অবস্থান পরিষ্কার করা সম্ভব। এবং সর্বশেষে যে বিষয়টি আছে সেটা হলো ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। যারা ব্যবস্থাপক রয়েছেন তারা কোন শ্রমিক বা কর্মচারীকে পদোন্নতি দিবেন, বদলি করবেন, বরখাস্ত করবেন, এরকম বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেবেন। এই যে বিষয়গুলো, এই শ্রমিক কর্মচারীদের কার্য মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করলে খুব সহজে ব্যবস্থাপক এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তো এই হলো মোটামুটি কার্য সম্পাদন মূল্যায়নের সুবিধা ও প্রয়োজনীয়তা। আশা করি শিক্ষার্থী তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছো। তো কার্য সম্পাদনও যদি মূল্যায়ন করা হয়, তাহলে শ্রমিকরা যেমন সুবিধা পায়, কর্মচারী যেমন সুবিধা পায়, তেমনি ব্যবস্থাপকরা তাদের কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেন। তো এই হলো আমাদের কার্য সম্পাদন মূল্যায়নের সুবিধা। এখন আমরা এই পর্যায়ে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এই যে কার্য সম্পাদন যে মূল্যায়ন করা হবে, সেই মূল্যায়ন করার জন্য কতগুলো পদ্ধতি বা কৌশল আছে, সেই কৌশল নিয়ে এখানে আলোচনা করা হবে। তো আমরা জানি যে সব প্রতিষ্ঠানের যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানে কার্য সম্পাদন মূল্যায়ন করা হয়ে থাকে। আর সব প্রতিষ্ঠানে কার্য সম্পাদন মূল্যায়ন একরকম নয়। প্রতিষ্ঠানের ভেতরে কাজের প্রকৃতিরও ভিন্নতা থাকে এবং ভিন্নতার কারণে কিন্তু মূল্যায়নের পদ্ধতির মধ্যে অনেক ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়। আর প্রতিষ্ঠানকে সবসময় আনুষ্ঠানিক এই পদ্ধতি মেনে চলতে হয়। কারণ আনুষ্ঠানিক পদ্ধতি যদি মেনে চলা না হয়, অনেক ক্ষেত্রে অনেক বিষয় বাদ পড়ে যেতে পারে। সেই কারণে সাধারণত আনুষ্ঠানিক পদ্ধতি এখানে ব্যবহার করা হয় এবং আনুষ্ঠানিক পদ্ধতি ব্যবহার করলে ভুল ত্রুটির সংখ্যা কম হয়। তো কার্য সম্পাদন মূল্যায়নের যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিকে সাধারণত ৩টি ভাগে ভাগ করে আলোচনা করা হয়। প্রথমটি হলো অবিমিশ্র মান মূল্যায়ন, দ্বিতীয়টি হলো তুলনামূলক মান মূল্যায়ন এবং তৃতীয়টি হলো উদ্দেশ্যভিত্তিক মান মূল্যায়ন। তো প্রথম যে বিষয়টি আসছে সেটি হলো অবিমিশ্র মান মূল্যায়ন, অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড। এই পদ্ধতিতে শ্রমিকরা যে কর্মচারীরা যে কাজ করেন, এই কাজের একটা বর্ণনামূলক রিপোর্ট তৈরি করা হয়, একটা পরীক্ষা তালিকা মূল্যায়ন এবং অথবা লেখচিত্র অথবা রেটিং স্কেল মূল্যায়ন ইত্যাদি কৌশলের মাধ্যমে কর্মীরা যে কাজ করতেছে সেটি মূল্যায়নের ব্যবস্থা করা হয়। অর্থাৎ কর্মীরা যে দায়িত্ব পেয়েছে এবং সেই অনুযায়ী তারা কাজ করছে, তার একটা বার্ষিক একটা প্রতিবেদন রিপোর্ট তৈরি করা হয়, অথবা পরীক্ষার মাধ্যমে তাদের একটা মূল্যায়ন তালিকা তৈরি করা হয়, অথবা লেখচিত্র বা রেটিং স্কেল যে স্ট্যাটিস্টিক্যাল যে পদ্ধতিগুলো আছে, এই ধরনের এগুলো ব্যবহার করে কর্মীদের কার্য সম্পাদন মূল্যায়ন করা হয়।
এই অবিমিশ্র মান মূল্যায়ন পদ্ধতিতে। তো এই এই মূল্যায়ন পদ্ধতিতে সর্বপ্রথম যেটি করা হয় সেটি হলো বর্ণনামূলক রিপোর্ট মূল্যায়ন। অর্থাৎ আমরা আগে বলছিলাম, একটু আগে বললাম যে এই পদ্ধতিতে কর্মচারীরা যে কাজ করেন, কর্মীরা যে কাজ করেন এটি মূল্যায়নের জন্য তার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের উপরে একটি স্বল্পদৈর্ঘ্য প্রবন্ধ বা রিপোর্ট তৈরি করা হয় এবং রিপোর্ট তৈরি করার মাধ্যমে সেটা উপস্থাপনের মাধ্যমে মূল্যায়নকৃত যে যাকে মূল্যায়ন করা হবে সেই কর্মীর কার্য সম্পাদন মূল্যায়ন করা হয়ে থাকে। এবং এই এই রিপোর্টের মধ্যে কর্মীর কাজের সফলতা, দুর্বলতা, অতীত কার্য সম্পাদন সম্ভাবনা, এমনকি দক্ষতা উন্নয়নের বিভিন্ন তথ্য থাকে এবং এই সংক্রান্ত বিষয়ের সুপারিশমালাও থাকে। এরপর তৃতীয় যেটা আছে সেটা হলো তালিকা পরীক্ষা। কার্য সম্পাদন মূল্যায়নে এই পদ্ধতিতে কর্মীদের আচরণবিধির একটা তালিকা বিবরণী প্রকাশ করার জন্য একটা প্রশ্নপত্র তৈরি করা হয়। অর্থাৎ কর্মীরা যে কাজ করছে সেটা একটা বিবরণী তৈরি করার জন্য একটা প্রশ্নপত্র তৈরি করা হয় এবং এই প্রশ্নপত্রের আলোকে তাদের কার্য বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ তারা যে কাজ করবে সেই কাজের উপর বেস করে সেই কর্মীর আচরণ বিবরণী প্রকাশ করার জন্য এরকম একটা প্রশ্নপত্র তৈরি করা হবে কাজের উপর ভিত্তি করে, এবং ওই প্রশ্নের উপর ভিত্তি করে সে কাজগুলো নির্ধারণ করা হবে এবং কাজগুলো নির্ধারণ করার জন্য করার পরে শ্রমিকরা কাজগুলো করবে এবং ওই প্রশ্নমালার উপর ভিত্তি করে তারা কি ধরনের কাজ করছে ওই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তৈরি করা হবে এবং তৈরি করার পর ওই উত্তরগুলো পরীক্ষা নিরীক্ষা করে তাদের মূল্যায়নের ব্যবস্থা করা হবে। এরপরে যেটা আছে সেটা হলো সংকটপূর্ণ ঘটনা মূল্যায়ন। এইটি বিষয়টি হলো এরকম যে কার্যক্ষেত্রে অনেক সময় নানা ধরনের সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়, সমস্যা তৈরি হয়। এরকম পরিস্থিতিতে একজন কর্মী কিরকম আচরণ করে, সে কি সংকট উত্তরণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করে কিনা, পজিটিভলি কাজ করে কিনা, এরকম পরিস্থিতি যখন আসে তখন কর্মীদের আচরণ কেমন হয় সেটা লিপিবদ্ধ করে পরে সেটা মূল্যায়ন আকারে উপস্থাপন করা হয়। এরপরে যেটি আসছে সেটা লেখচিত্র রেটিং স্কেল মূল্যায়ন পদ্ধতি। এইটি বিষয়টা কিছুটা পরিসংখ্যানিক বিষয়ের মতো। অর্থাৎ এইটি সাধারণত প্রাচীন বা বহুল ব্যবহৃত একটা পদ্ধতি। এখানে ব্যক্তি গুণাবলী, কর্মীর যে ব্যক্তি গুণাবলী, ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলো কতগুলো তুলনামূলক বিন্দু বা নির্দিষ্ট মাপের ধাপে রৈখিকভাবে প্রদর্শন করা হয়। এরপরে যেটি আছে সেটা হলো বাধ্যতামূলক পছন্দ মূল্যায়ন। এটি এই প্রক্রিয়াটি কর্মী সম্পর্কে জোড়ায় জোড়ায় অথবা ব্লক অনুসারে মূল্যায়ন উপস্থাপন করা হয় এবং মূল্যায়নকারী নির্দিষ্ট করেন কোন বিবরণটি কর্মীর জন্য সবচেয়ে বেশি উপযোগী অথবা উপযোগী নয়। অর্থাৎ এটি কার্য বিবরণী তৈরি করা হয় এবং শ্রমিকদেরকে জোড়ায় জোড়ায় বা ব্লক অনুসারে আলাদা করা হয় এবং মূল্যায়ন করা হয় এবং তাদের যে সবচেয়ে উপযোগী বা উপযোগী নয় এই কার্য বিবরণীগুলো নির্ধারণ করা হয়ে থাকে এবং এইভাবে অবিমিশ্র মান মূল্যায়ন পদ্ধতিতে কর্মীদের কার্য সম্পাদন মূল্যায়ন করা হয়ে থাকে। তো শিক্ষার্থীদের দ্বিতীয় যে বিষয় যে মূল্যায়নের যে পদ্ধতি বা কৌশল আছে সেটা হলো তুলনামূলক মান মূল্যায়ন। এই মূল্যায়নের এই প্রক্রিয়াগুলোতে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আলোকে কর্মীদের তুলনামূলক মান বিচার করা হয়। তো এখানে যে বিষয়গুলো আছে সেটা হলো পর্যায়ভিত্তিক র্যাঙ্কিং মূল্যায়ন। অর্থাৎ এখানে যে বিষয়টি আসছে সেটা হলো কর্মীদেরকে এখানে এমনভাবে শ্রেণীবদ্ধ করা হয় যা বিশেষ গুণাবলীর ভিত্তিতে এবং প্রথমে সর্বোচ্চ তারপর সর্বনিম্ন এভাবে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত র্যাঙ্কিং করা হয়। এরপরে যে বিষয়টি আসছে সেটা হলো বাধ্যতামূলক বন্টন পদ্ধতি। এই মূল্যায়নে এই পদ্ধতিতে যে কাজটি করা হয় কর্মীদেরকে একাধিক দলে বিভক্ত করা হয় এবং তাদের দক্ষতা মূল্যায়ন বিবরণী প্রস্তুত করা হয়। এরপর তাদেরকে পূর্ব নির্ধারিত শতকরা হার অনুযায়ী নম্বর বন্টনের মাধ্যমে মূল্যায়ন করা হয়। অর্থাৎ মূল্যায়নের জন্য এখানে একটা শতকরা হার পদ্ধতি থেকে নম্বর দেওয়ার এবং কর্মীদেরকে একাধিক দলে বিভক্ত করা হয় এবং দল অনুযায়ী তাদের মূল্যায়ন বিবরণী প্রস্তুত করা হয় এবং ওই মূল্যায়ন বিবরণীর উপরে নম্বর প্রদানের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা হয়ে থাকে। এরপরে যেটি রয়েছে সেটা হলো গ্রুপ অর্ডার র্যাঙ্কিং। অর্থাৎ এখানে যেই বিষয়টি আসছে সেটা হলো যে এই প্রক্রিয়াতে অনেক সময় এই প্রক্রিয়াকে অনেক সময় গ্রেডিং পদ্ধতিও বলা হয়। তো মূল্যায়নের এই পদ্ধতিতে কর্মীদের কার্য সম্পাদনের মান অনুযায়ী তাদেরকে বিভিন্ন শ্রেণী দেবে। অর্থাৎ কর্মীরা যে কাজ করতেছে তার কোন মানে কাজ করে সেই মান অনুযায়ী তাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এবং এই মান অনুযায়ী ভাগ করার পরে
কার্য বিবরণী আলোকে স্ব পদের কর্মীর গ্রেডিং বা পদবিন্যাস করা হয়। কাজ করার জন্য যে কার্য বিবরণী আছে সেটা অনুযায়ী তারা কি ধরনের কাজ করলো সেইটার উপর ভিত্তি করে গ্রেডিং করে তাদেরকে তাদের পদ নির্ধারণ করা হয় এবং মূল্যায়ন করা হয়। এবং এরপরে যে পদ্ধতি নম্বর পদ্ধতি। নম্বর পদ্ধতিতে কর্মীদের কার্য সম্বন্ধে গুণাবলী চিহ্নিতকরণের জন্য তাদের সম্পাদিত কার্যক্রমের গুণের বিপরীতে নাম্বার প্রদান করা হয় এবং এরপর কর্মীর যত গুণাবলী আছে এবং সে অনুযায়ী সে যে নম্বর পায় সেটিকে যোগ করে সর্বমোট নাম্বারের ভিত্তিতে কর্মীর কার্য সম্পাদন মূল্যায়ন করা হয়ে থাকে। তো এরপরে যে বিষয়টি আছে সেটা হলো যে জোড়া তুলনামূলক মূল্যায়ন, অর্থাৎ এখানে কর্মীদের জোড়া ভাগ করা হয় এবং এই প্রত্যেক জোড়াকে আরেক জোড়ার সাথে তুলনা করে তাদের কার্য সম্পাদন মূল্যায়ন করা হয়ে থাকে। এই হলো মূল্যায়নের দ্বিতীয় কৌশল পদ্ধতি, কর্মীদের কার্য সম্পাদন মূল্যায়নের। এবং তৃতীয় বা সর্বশেষ যে মূল্যায়ন কৌশল বা পদ্ধতি রয়েছে সেটা হলো উদ্দেশ্য ভিত্তিক মান মূল্যায়ন পদ্ধতি। এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে এখানে গোপনীয় প্রতিবেদন তৈরি করা হয় এবং উদ্দেশ্য ভিত্তিক কৌশল ব্যবস্থা, অর্থাৎ এখানে গোপনীয় প্রতিবেদনের মাধ্যমে প্রথমে যারা প্রতিষ্ঠানে কাজ করেন শিক্ষার্থীরা জানো যে প্রতিষ্ঠান যারা কর্মচারী কর্মকর্তা বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের মূল্যায়নের জন্য এটি বহুল প্রচলিত একটা পদ্ধতি। এখানে এই প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা কর্মীর আচরণ বা কার্য সম্পাদন পর্যবেক্ষণ করে একটি গোপনীয় প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনটি সাধারণত বার্ষিক হয়ে থাকে এবং সেই বিশেষ সময় উপস্থিত হলে সেই বার্ষিক প্রতিবেদনটি উপস্থাপন করা হয়ে থাকে। এবারে দ্বিতীয় যে বিষয় উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা। এই প্রক্রিয়ায় প্রথমে কাজের উদ্দেশ্য ঠিক করা হয় এবং দেখা হয় যে মূল্যায়ন প্রক্রিয়ায় কর্মীকে প্রশ্ন করার উদ্দেশ্য অর্জিত হয়েছে কিনা, অর্থাৎ কাজের উদ্দেশ্য ঠিক করা হয় এবং উদ্দেশ্য ঠিক করার পরে যখন কর্মীকে মূল্যায়ন করা, যখন কাজ করার পরে কর্মীকে মূল্যায়ন করা হয়, মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্ন করার একটা উদ্দেশ্য থাকে যে আসলে প্রতিষ্ঠান কি জানতে চায়, সেই উদ্দেশ্যটি অর্জিত হয়েছে কিনা এবং উদ্দেশ্য অর্জিত হলে অর্থাৎ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটি কি পরিমাণ অর্জিত হলো বা কি পরিমাণ অর্জিত হয়েছে সেটা নির্ধারণ করা হয়। প্রধানত ব্যবস্থাপকদের কার্য মূল্যায়নের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অন্যান্য কিছু পদ্ধতি রয়েছে, এর মধ্যে 360 ডিগ্রি মূল্যায়ন প্রক্রিয়া। এই প্রক্রিয়া একজন কর্মীর কার্য সম্পাদনের মূল্যায়নে বেশ কয়েকটি পক্ষ জড়িত থাকে, যেমন কর্মী নিজেও জড়িত থাকতে পারে, তার সহকর্মীরা জড়িত থাকতে পারে, অথবা ক্রেতা জড়িত থাকতে পারে, অথবা সরবরাহকারী বা বিভিন্ন পক্ষ তার কার্য সম্পাদনের মূল্যায়ন করতে পারে। তো শিক্ষার্থীরা, এই হলো একজন কর্মী কার্য সম্পাদন মূল্যায়নের পদ্ধতি বা কৌশল। আগে আমরা বলছি সব প্রতিষ্ঠানে এইটা এক ধরনের হয় না, প্রতিষ্ঠানের কাজের প্রকৃতির মধ্যে ভিন্নতা আছে এবং ভিন্নতা অনুযায়ী তাদের পরিস্থিতি অনুযায়ী তারা বিভিন্ন ধরনের কৌশল বা পদ্ধতি অবলম্বন করে করতে পারে। এই হলো আমাদের কার্য সম্পাদন মূল্যায়নের পদ্ধতি বা কৌশল। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কার্য সম্পাদন মূল্যায়নের প্রক্রিয়া, অর্থাৎ এই যে আমরা কৌশল আমরা যেগুলো জানলাম, এখন কার্য সম্পাদন আমরা মূল্যায়ন করব, তাহলে সেক্ষেত্রে মূল্যায়ন করতে গেলে প্রক্রিয়াটা কি হবে এবং এই প্রক্রিয়াটি অবশ্যই একটি কার্য সম্পাদন মূল্যায়ন প্রতিষ্ঠানের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই জন্য এই বিষয়টি পদ্ধতিগত হওয়া বা বিজ্ঞান ভিত্তিক হওয়া প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আধুনিক যুগে যারা ব্যবস্থাপক রয়েছেন তারা কার্য সম্পাদন মূল্যায়নের ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ তারা অনুসরণ করে থাকে। সেই প্রক্রিয়া পদক্ষেপের মধ্যে প্রথম যেটি রয়েছে সেটা হলো কার্য সম্পাদন মান প্রতিষ্ঠা, অর্থাৎ প্রতিষ্ঠান যে লক্ষ্য অর্জন করতে চায় এবং সেটার জন্য আগে সে পরিকল্পনা স্থির করতে হয়, তেমনি ভাবে কার্য সম্পাদন প্রক্রিয়ায় কাজের মান কেমন হবে সেটাই পূর্বে নির্ধারণ করতে হয় এবং নির্ধারিত যে কার্য সম্পাদন মানটি অবশ্যই কর্মী বাহিনী এবং অন্যান্য পক্ষে নিয়ে সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে তাদেরকে জানাতে হয় এবং তাদেরকে পরিচিত করাতে হয় এবং এর মাধ্যমে তাকে কি পরিমাণ উৎপাদন করতে হবে তাদেরকে জানাতে হবে এবং সেই অনুযায়ী তাদের কার্য সম্পাদন মান নির্ধারণ করতে হবে। এই কার্য সম্পাদন মান প্রতিষ্ঠা করলেই কিন্তু সঠিকভাবে কার্য সম্পাদন করা সম্ভব হবে। তাহলে এই প্রক্রিয়ার মূল্যায়ন প্রক্রিয়ার কার্য সম্পাদন মূল্যায়ন প্রক্রিয়ার সর্বপ্রথম কাজ যেটি করতে হবে সেটা হলো যে কার্য সম্পাদনের মান, অর্থাৎ কোন কাজ করতে হবে এবং সেটার মান কেমন হবে, অর্থাৎ কর্মীকে কি লক্ষ্য অর্জন করতে হবে সেটি প্রথমে নির্ধারণ করতে হবে। দ্বিতীয় যে উপাদানটি আসে সেটা হলো পরিমাপযোগ্য লক্ষ্যগুলোর পারস্পরিক বিনিময়,
অর্থাৎ প্রতিষ্ঠান যে কার্যমান নির্ধারণ করা হলো সেটা কর্মীর সামনে উপস্থাপন করবে এবং এই কাজটি করবেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবং কর্মীদেরকে এই কাজ এই মূল্যায়নের প্রক্রিয়ার এই অবস্থা তাদেরকে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে মান সম্পর্কে জানাতে হবে, তাদের সামনে এই বিষয়টি স্পষ্ট করতে হবে, উভয় পক্ষের মধ্যে দ্বিমুখী যোগাযোগের মাধ্যমে যৌথভাবে পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে, তাহলেই কার্য সম্পদ মূল্যায়ন করা সম্ভব হবে। তাহলে এই স্তরে এসে পরিমাপযোগ্য লক্ষ্যগুলোর পরস্পর বিনিময় করতে হবে। তৃতীয় যেটা আসবে সেটা হলো কার্য সম্পাদন পরিমাপ করতে হবে। অর্থাৎ কার্য সম্পাদনের মূল্যায়নের প্রক্রিয়ার এই ধাপে এসে কর্মীদের প্রকৃত কাজ কতটুকু হলো তা সঠিকভাবে পরিমাপ করতে হবে এবং পরিমাপের ক্ষেত্রে যারা ব্যবস্থাপক রয়েছেন তাদেরকে ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করবেন, পরিসংখ্যানিক প্রতিবেদনের তৈরি করবেন, মৌখিক প্রতিবেদন ও লিখিত প্রতিবেদন উৎস ব্যবহার করে তাদের কার্য সম্পাদন পরিমাপ করবেন যে তারা কি তাদের কার্য সম্পাদন কি পরিমাণ হলো। এরপরে যেটা আসবে সেটা হলো যে চতুর্থ প্রকৃত কার্য সম্পাদনের সাথে মানের তুলনা। অর্থাৎ পূর্বে যে কার্য সম্পাদনের জন্য যে মান নির্ধারণ করা হয়েছিল এবং পরবর্তীতে কাজ সম্পাদন করার পরে যে প্রকৃত যে কার্য সম্পাদন হলো এটাকে এখানে তুলনা করতে হবে এবং এই তুলনার ফলে বেরিয়ে আসবে যে এর মধ্যে ভুল ত্রুটি কি হয়েছে বা নির্ধারিত মানের সাথে প্রকৃত কাজের মানের কি পার্থক্য তৈরি হয়েছে। এরপর পঞ্চম যে স্তর প্রক্রিয়া সেটা কর্মীর সাথে মূল্যায়ন নিয়ে আলোচনা করতে হবে। কর্মীদেরকে যে মূল্যায়ন করা হচ্ছে তাদের কাজ যে মূল্যায়ন করা হচ্ছে এই বিষয়টি তাদের সাথে নিয়ে আলোচনা। এটি অনেক ক্ষেত্রে এই আলোচনা ভালো হতে পারে আবার খারাপ হতে পারে। তবে কার্য সম্পাদন মূল্যায়ন নিয়ে শ্রমিক কর্মচারীদের সাথে আলোচনা করা জরুরি, কারণ কর্মীরা এই মূল্যায়নের ফলাফল তারা জানতে চায় এবং আলোচনা করলেই কেবলমাত্র কর্মীদের সাথে ব্যবস্থাপকরা যে মূল্যায়নের যে বিষয়টি এটি গ্রহণযোগ্যতা লাভ করা সম্ভব হয়, নতুবা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে। এবং ষষ্ঠ যে অবস্থান অর্থাৎ কার্য সম্পাদন মূল্যায়ন প্রক্রিয়া সর্বশেষে যে স্তর সেটি হলো যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। অর্থাৎ এই প্রথমে যে কার্য সম্পাদনের যে মান প্রতিষ্ঠা করা হয়েছিল সেই মান অনুযায়ী মূল্যায়ন করা হলো এবং মূল্যায়নের শেষ পর্যায়ে এসে কাঙ্ক্ষিত মানে কার্য সম্পাদন না হলে কোনো ধরনের অসঙ্গতি যদি লক্ষ্য করা যায়, ভুল ত্রুটি তার সংশোধনের কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন পড়ে। এক্ষেত্রে বিচ্যুতির লক্ষণ দেখা মাত্র তৈরি সংশোধন করা হতে পারে অথবা বিচ্যুতি ও ভ্রান্তির উৎসগুলো চিহ্নিতকরণ করে স্থায়ীভাবে সংশোধনের ব্যবস্থা করা যেতে পারে। অর্থাৎ এই স্তরে এসে এই সংশোধনের ব্যবস্থা করতে হবে। তো এই হলো সার্বিক কার্য সম্পাদন মূল্যায়নের প্রক্রিয়া। আর যদি কোনো প্রতিষ্ঠান সঠিকভাবে পন্থা অবলম্বন না করে কার্য সম্পাদন মূল্যায়ন যদি করা হয় তাহলে মূল্যায়নের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তো যদি মূল্যায়নের উদ্দেশ্য ব্যাহত হয় তাহলে কিন্তু কর্মীদের দক্ষতা যোগ্যতা সম্পর্কে তারাও অজ্ঞ থেকে যায়, প্রতিষ্ঠানও অজ্ঞ থেকে যায়, ফলে তারা কিন্তু প্রতিষ্ঠান এবং কর্মী তারা উভয় প্রত্যাশা সম্পর্কে তাদের জানতে পারে না এবং তারা সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারে না। এই হলো কার্য সম্পাদন মূল্যায়নের প্রক্রিয়া। তো শিক্ষার্থীরা এই বিষয়টির পরে আমরা যে বিষয়টি আমরা জানার চেষ্টা করি সেটা হলো যে আমরা বাংলাদেশে যে যারা আছি তারা কাজ করি, আমরা যারা কর্মী আছি, তো আমাদের এখানে কার্য সম্পাদন হয়, আমাদের দেশে কার্য সম্পাদন হয়। সেক্ষেত্রে কার্য সম্পাদন মূল্যায়নে কি ধরনের সমস্যা হতে পারে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো সেই মূল্যায়নের ক্ষেত্রে আমরা প্রথম যেটা জানবো সেটা হলো যে আমাদের দেশে যে কার্য সম্পাদনের মূল্যায়ন রয়েছে সেক্ষেত্রে নানাবিধ সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর অনেক ধরনের সমস্যা, প্রচুর সমস্যা আছে। তো তার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু সমস্যা আমরা আলোচনা করব। প্রথম যেটি আসে সেটা হলো সাম্প্রতিক আচরণ দ্বারা প্রভাবিত। অর্থাৎ আমাদের দেশে সাধারণত কার্য সম্পাদন মূল্যায়নটি 1 বছরের ভিত্তিতে মূল্যায়ন করা হয় এবং যিনি ব্যবস্থাপক এই মূল্যায়নটি করেন তিনি ওই 1 বছরের শুরু থেকে এইটি করা শুরু করেন। অনেক সময় শেষের দিকে এসে দেখা যায় যারা অধস্তন কর্মচারী রয়েছেন এদের আচরণটা অনেক সময় পরিবর্তন হতে পারে, তাদের দ্বারা ব্যবস্থাপক প্রভাবিত হতে পারেন এবং এটি হলে কি হবে কার্য সম্পাদন মূল্যায়ন সঠিক হয় না এবং গ্রহণযোগ্যতা পায় না। সাধারণত আমাদের দেশে এটি দেখা যায়
এরপর যেটা সেটা হলো যে আমাদের দেশে এই কার্য সম্পাদন মূল্যায়নের যে পরিমাপের জন্য আদর্শ কোনো মান নেই এবং কোনো সঠিক মূল্যায়ন প্রক্রিয়াও এখানে ব্যবহার করা হয় না। অধিকাংশ ক্ষেত্রে স্বজনপ্রীতি এবং দুর্নীতি আমরা লক্ষ্য করে থাকি। এরপরে যে বিষয়টা আসছে সেটা হলো আম ব্যক্তিগত গুণাবলীর অভাব আমরা এখানে আ লক্ষ্য করি, প্রভাব আমরা লক্ষ্য করি। অর্থাৎ অনেকেই যারা রয়েছেন আম অর্থাৎ যারা এই আ মূল্যায়নের কাজটা করেন, বাংলাদেশে যারা কার্য সম্পাদনের মূল্যায়নকারী আছে, আ তারা কি করেন তাদের অধীনস্থ যারা আছেন, আ তাদের কিছু ব্যক্তিগত গুণাবলী বা বৈশিষ্ট্য পর্যালোচনা করেন। কিন্তু প্রতিষ্ঠানের প্রতি আ এই কর্মীদের অবদান কতটুকু? অর্থাৎ ব্যবস্থাপক শুধুমাত্র ব্যক্তিগত গুণাবলী নিয়ে চিন্তা করেন। ওই ব্যক্তি প্রতিষ্ঠানে কতটুকু অবদান রাখছে সেটা নিয়ে চিন্তা করে না। ফলে মূল্যায়নটা সঠিক হয় না। এরপরে হচ্ছে গড়পড়তা মূল্যায়ন। বাংলাদেশের মূল্যায়ন মূল্যায়ন আ অনেক সময় দেখা যায় শ্রমিক এবং কর্মকর্তার মধ্যে দ্বন্দ্ব এবং ঝামেলা সৃষ্টি হয় এবং অধিকাংশ ক্ষেত্রে ব্যবস্থাপকরা কর্মীদের মন্দ দিকগুলো তুলে ধরেন, ভালো দিকগুলো তুলে ধরেন না। সেক্ষেত্রে দ্বন্দ্ব ঝামেলা তৈরি হয় এবং এই কারণে এখানে যে মূল্যায়নটি হয় আ এই দ্বন্দ্ব বা ঝামেলা এড়ানোর জন্য ব্যবস্থাপকরা একটা গড়পড়তা মূল্যায়ন পদ্ধতি তারা ব্যবহার এখানে করে থাকেন। এরপরে রয়েছে দিক নির্দেশনার অভাব। আ বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলোতে আ আ কিভাবে আ আ মূল্যায়ন করা হবে সেই দিক নির্দেশনা থাকে না এবং দিক নির্দেশনা ছাড়াই তারা আ আম নিজের ইচ্ছামতো নিজের ইচ্ছামতো প্রক্রিয়া তারা মূল্যায়ন করে। সেক্ষেত্রে শ্রমিক এবং কর্মকর্তাদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এরপর যেটা রয়েছে যোগাযোগের অভাব। অর্থাৎ যারা মূল্যায়ন করেছেন এবং যারা কর্মী রয়েছেন তাদের ভিতরে যোগাযোগ থাকে না এবং কর্মীগণ জানতেও পারে না যে তারা কিভাবে মূল্যায়িত হয়েছে এবং তারা কিভাবে মূল্যায়নের ক্ষেত্রে আদর্শ মান কি সেটাও তারা জানতে পারে না। ফলে মূল্যায়নের ফল সম্পর্কে তাদের মনের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। এরপরে হচ্ছে সংশোধনের সুযোগ কম। যেহেতু কার্য সম্পাদনের মূল্যায়নের ক্ষেত্রে আ আমাদের দেশে যারা মূল্যায়ন করেন তারা অধীনস্থদেরকে অবহিত করেন না তাই এই মূল্যায়নের ব্যাপারে। এবং সেক্ষেত্রে আ যা হয় যে অধীনস্থরা জানতে পারেন না এবং ফলাফল যদি ভালো না হয় তাহলে সেটা তারা সংশোধনের ব্যবস্থাও তারা করতে পারেন না। নিজের সংশোধন হতে পারেন না। এরপর হচ্ছে প্রশিক্ষণের অভাব। যারা মূল্যায়ন করেন, তাদের মূল্যায়ন করার জন্য যে ধরনের প্রশিক্ষণ থাকা দরকার আমাদের দেশে সেই ব্যবস্থাটি নেই এবং কোনো দিক নির্দেশনাও তাদের দেওয়া হয় না। ফলে তারা ভালো ভাবে কার্য মূল্যায়ন করতে পারে না। এরপর হচ্ছে সর্বশেষে যেটা রয়েছে সেটা মূল্যায়নকারীর স্বভাব। আমাদের দেশে যারা কার্য সম্পাদন মূল্যায়ন করেন এর ভিতরে কিছু ব্যবস্থাপক রয়েছেন কোমল স্বভাবের, কোনো ব্যবস্থাপক রয়েছেন কঠোর স্বভাবের। যদি মূল্যায়নকারী কোমল স্বভাবের হয় তাহলে কর্মচারীদেরকে মূল্যায়নের ক্ষেত্রে তারা বেশি নাম্বার দিয়ে থাকেন। আবার যদি মূল্যায়নকারী কঠোর স্বভাবের হয় সেক্ষেত্রে কম নম্বর দিয়ে থাকেন। উভয় বিষয়টি প্রতিষ্ঠানের কার্য সম্পাদনের ক্ষেত্রে ভালো ফল নিয়ে আসে না। তো এই হলো আমাদের দেশে কর্ম সম্পাদনের মূল্যায়নের সমস্যা। আ তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা কর্ম সম্পাদন কার্য সম্পাদন মূল্যায়নের বিষয়টি আমরা জানলাম। তো কার্য সম্পাদন যদি মূল্যায়ন সঠিকভাবে হয় তাহলে কাজের মান প্রতিষ্ঠিত হবে। আ তারা ভালোভাবে কাজ করতে পারবে এবং প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করতে পারবে। তো শিক্ষার্থীরা এই অধ্যায়ের মূল্যায়ন এবং পুরস্কার পদ্ধতির এই পর্যায়ে আমরা ইকোনমিক ইনসেনটিভ সিস্টেম আর্থিক প্রেষণা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ পুরস্কারের যে বিষয়টি আছে ভালো কাজ মূল্যায়ন হলে তারা কি পুরস্কার পাবে বা কি ধরনের প্রেষণা পাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ক্ষেত্রে প্রথম যে বিষয়টি আসে সেটা হলো আর্থিক প্রেষণা কি? কর্মীদের বিভিন্ন অর্থনৈতিক যে সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদেরকে যে কর্মে উৎসাহিতকরণ করা হয় সেই প্রক্রিয়াটি হলো আর্থিক প্রেষণা। অর্থাৎ কর্মীরা যে কাজ করবে তাদেরকে বিভিন্ন ধরনের টাকা পয়সা বা বোনাস, মুনাফার অংশ, চিকিৎসা এগুলো সুবিধার মাধ্যমে তাদের উৎসাহিত করার যে ব্যবস্থা প্রক্রিয়াটা সেটাকে আমরা আর্থিক প্রেষণা বলে থাকি। তো এখানে আর্থিক প্রেষণাদানের কিছু কৌশলের কথা বলা হয়েছে। প্রথমটি উচ্চতর বেতন। অর্থাৎ কর্মীদেরকে প্রেষণা দেওয়ার জন্য বেতনের পরিমাণ বাড়ানো যেতে পারে। অর্থাৎ বেতনের পরিমাণ বাড়িয়ে তাদের কার্য সম্পাদনে উৎসাহিত এবং অনুপ্রেরিত করা যেতে পারে। এরপর যেটা রয়েছে সেটা হলো তাদেরকে পদোন্নতির ব্যবস্থা করা যেতে পারে। তাদের কাজ ভালো হলে তাদেরকে উচ্চ পদে পরবর্তী পদে পদোন্নতি দিয়ে তাদের পারিবারিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করা যেতে পারে।
কর্মীদের কাজে উৎসাহ প্রদান করে যে বোনাস দেওয়া যেতে পারে। তাদেরকে তারা যে কাজ করলো সেটা দ্বারা যে প্রতিষ্ঠান যে মুনাফা অর্জন করলো সেটা মুনাফার অংশ তাদের দেওয়া যেতে পারে। তাদেরকে চিকিৎসার সুবিধা দেওয়া যেতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জন্য চিকিৎসার ব্যক্তিগত চিকিৎসার জন্য বিনামূল্যে ডাক্তার বা চিকিৎসা ব্যবস্থা করা যেতে পারে। তাদের জন্য থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা করা যেতে পারে। তাদের পরিবহন সুবিধা, প্রতিষ্ঠানে কাজের জন্য আসা যাওয়ার জন্য পরিবহন সুবিধা দেওয়া যেতে পারে। পাশাপাশি তাদের কাজের জন্য যারা ভালো কাজ করছে তাদেরকে পুরস্কার দেওয়া যেতে পারে। এবং এছাড়া অন্যান্য যেমন আমাদের দেশে প্রচলন আছে রেশন ব্যবস্থা, ক্যান্টিন সাবসিডি দেওয়া, বিশেষ পুরস্কার ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে কর্মীদের আর্থিক প্রেরণা দেওয়া যেতে পারে। তো এই যে আর্থিক প্রেরণা, এই প্রেরণার ক্ষেত্রে অর্থের ভূমিকাটা কি? অর্থ প্রেরণার ক্ষেত্রে ব্যবহার করলে অর্থটি কি কাজ করতে পারে? প্রথম সেটা হলো যে শ্রমিক কর্মচারী যারা আছেন আসলে তারা কিন্তু অর্থের জন্য তারা কাজ করে। তো এই অর্থ তাদের দেওয়া হলে তাদের ক্রয় ক্ষমতা বাড়ে এবং ক্রয় ক্ষমতা বাড়লে তারা তাদের প্রয়োজনীয় যে উপকরণগুলো তারা এই টাকাগুলো দিয়ে তারা ক্রয় করতে পারে এবং তারা তাদের যে অভাব সেটা তারা পূরণ করতে পারে। এরপর সেটা হলো যে এই আর্থিক যদি অর্থের পরিমাণ অর্থ যদি তাদের দেওয়া হয়, আর্থিক ইনসেনটিভ যদি তাদের দেওয়া হয়, তাহলে তাদের জীবনযাত্রার মান বাড়ে। তারা শিক্ষা, চিকিৎসা, ভবিষ্যৎ সঞ্চয়, নিরাপত্তা ইত্যাদি তারা ব্যবস্থা করতে পারে, ফলে তাদের নিরাপত্তা বাড়ে। এরপরে তাদের যে সামাজিক চাহিদা আছে, মানুষ একাকী বাস করে না, সমাজবদ্ধভাবে সমাজে চলতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের আইন কানুন, তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। এই ধরনের কাজে অর্থের প্রয়োজন হয়। এই অর্থ তাদের সামাজিক চাহিদা পূরণ করে। অর্থ বাড়লে তাদের কার্য সন্তুষ্টিও বাড়ে। অর্থের মাধ্যমে তাদের কার্য সন্তুষ্টি বাড়া যায়। অর্থ দিয়ে তারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, প্রশিক্ষণে তার দক্ষতা অর্জন করতে পারে এবং অর্থ যদি বেশি পায় তাহলে প্রতিষ্ঠান থেকে তারা কাজ ছেড়ে যেতে চায় না এবং ঘূর্ণায়মানতা হ্রাস পায়। এই হলো প্রেষণায় অর্থের ভূমিকা এবং এই অর্থ দিয়ে এইভাবে কর্মীদের প্রেষিত করা যায় এবং তাদেরকে উৎসাহিত করা যায়। এরপরে শিক্ষার্থীরা যে বিষয়টি আসে সেটা হলো মজুরি ওয়েজেস, মজুরি কি? একজন শ্রমিক তার কাজের বিনিময়ে যে অর্থ পায় সেটিও মজুরি। আমরা জানি এই মজুরি সাপ্তাহিক দিন বা পাক্ষিক বা মাসিক ভিত্তিক হয়ে থাকে। অধ্যাপক বেনহামের মতে সম্পাদিত চুক্তি অনুযায়ী নিয়োগকর্তা শ্রমিক কর্মীকে তার কার্য সম্পাদনের যে পারিশ্রমিক দেয় সেটি হলো মজুরি। তো এখানে মজুরি প্রদানের ক্ষেত্রে কিছু পরিকল্পনার কথা বলা আছে। যে মজুরি পরিকল্পনা কর্মী এবং শ্রমিকদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা প্রদানে অনুপ্রাণিত করে। তাকে সহজ কথায় প্রণোদনামূলক মজুরি পরিকল্পনা, অর্থাৎ আমরা যে বিষয়টি আলোচনা করি প্রণোদনামূলক মজুরি প্রদান পরিকল্পনা। অর্থাৎ এই প্রণোদনামূলক মজুরি প্রদান পরিকল্পনা হলো এমন এক ধরনের পরিকল্পনা যেটির মাধ্যমে কর্মী এবং শ্রমিকদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দ্বারা প্রতিষ্ঠানে প্রয়োগ করবে এটাতে অনুপ্রাণিত করা হয়। তো এর মাধ্যমে শ্রমিকদের কাজে উৎসাহ এবং অনুপ্রেরণা যোগানো হয়। তো এখানে দুই ধরনের প্রণোদনামূলক মজুরি প্রদান পরিকল্পনা হচ্ছে, একটা হলো প্রিমিয়াম পরিকল্পনা, একটা হলো বোনাস পরিকল্পনা। তো এগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রণোদনামূলক পরিকল্পনা আমরা আলোচনা করব। প্রথমটা হেলসি প্রিমিয়াম পরিকল্পনা। এই হেলসি উনি মার্কিন নাগরিক। উনি যে পদ্ধতির কথা বলছেন সেক্ষেত্রে তিনি বলছেন যে একটা কাজের একটা আদর্শ মান স্থির করা হয় এবং কোন শ্রমিক যদি নির্দিষ্ট সময়ের পূর্বে আদর্শ মান সম্পন্ন কাজটি সম্পন্ন করতে পারে তাকে নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত মজুরি দেওয়া হয় এবং বাকি সময়ের জন্য অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে যদি কাজ করতে পারে তাহলে তাকে নির্দিষ্ট সময় মজুরি দেওয়া হয় আর বাকি সময়ের জন্য তাকে 50% হারে অতিরিক্ত মজুরি প্রদান করা হয়। দ্বিতীয় যে বিষয়টা আছে রোয়ান প্রিমিয়াম পরিকল্পনা। এই পদ্ধতির ক্ষেত্রে যিনি অবদান রাখেন তিনি ইংল্যান্ডের প্রখ্যাত শিল্প জেমস রোয়ান। উনি একজন ইংল্যান্ডের একজন প্রখ্যাত শিল্প উৎপাদক বা উদ্যোক্তা। তিনি যে এই পদ্ধতির যে কথাটি বলেছেন যে এখানে আদর্শ সময় এবং আদর্শ উৎপাদনের মাত্রা নির্ধারণ করা হয়। উৎপাদনের জন্য একটা আদর্শ সময় নির্ধারণ করা হয় যেমন 8 ঘন্টা এবং পাশাপাশি একটা উৎপাদনের আদর্শ মান নির্ধারণ হয় এবং সেক্ষেত্রে কোনো শ্রমিক যদি আদর্শ সময়ের ভিতরে যদি উৎপাদন করতে পারে তাহলে সে তার নির্ধারিত মজুরি পাবে। আর যদি আদর্শ সময়ের আগে অর্থাৎ নির্ধারিত সময়ের আগে যদি সে কাজ করতে পারে তাহলে অতিরিক্ত সময়ের জন্য তাকে আলাদা হারে তাকে মজুরি প্রদান করা হবে। এরপরে যেটা রয়েছে সেটা হলো পার্থক্যমূলক মজুরি প্রদান।
এটিও আমেরিকার একজন বিখ্যাত ব্যবস্থাপক, যিনি একেবারে মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছিলেন এবং দীর্ঘদিন শ্রমিক থেকে কাজ করে উনি কারখানার শীর্ষ পদে পর্যন্ত আসীন হয়েছিলেন। তিনি এই পদ্ধতিটি দিয়েছেন। তার মতে এই পদ্ধতিতে আ তিনি আদর্শ উৎপাদন, আদর্শ সময় নিরূপণে দক্ষ এবং অদক্ষ শ্রমিক পদ্ধতি উনি ব্যবহার করেছেন। অর্থাৎ এখানে শ্রমিকদেরকে দক্ষ এবং অদক্ষ এই ২ ভাগে ভাগ করা হবে এবং ২ টি পৃথক মজুরি পদ্ধতি থাকবে। যারা দক্ষতা অনুযায়ী কাজ করবেন তারা বেশি মজুরি পাবেন, আর যারা আ নিম্ন দক্ষতা সম্পন্ন তারা নিম্ন হারে মজুরি পাবেন। এরপরে যে পদ্ধতিটি রয়েছে সেটা হলো গ্যান্টের টাস্ক এবং বোনাস পদ্ধতি। আ হেনরি লরেন্স গ্যান্ট আম আ উনি আ আ বিজ্ঞান ভিত্তিক অর্থাৎ এফ.ডব্লিউ. টেইলরের একজনের অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য এফ.ডব্লিউ. টেইলর উনার সহযোগী ছিলেন। তিনি এই পদ্ধতির উদ্ভাবক করেন। তার নাম অনুযায়ী পদ্ধতি। উনি এই পদ্ধতি অনুযায়ী কোনো কর্মীকে নির্ধারিত মানের সমান বা তার থেকে বেশি কাজ সম্পাদন করলে দৈনিক মজুরির সাথে বোনাস প্রদান করা হয়। অর্থাৎ শ্রমিক যদি তার নির্ধারিত মানের সমান বা তার থেকে বেশি কাজ করতে পারে, তাহলে তাকে দৈনিক মজুরির সাথে বোনাস প্রদান করা হবে। আর যদি তার নির্ধারিত মানের সমান কার্য সম্পাদন করতে ব্যর্থ হয়, তার বোনাস দেওয়া হবে না, শুধুমাত্র দৈনিক মজুরি প্রদান করা হবে। এরপর সর্বশেষ যেটি রয়েছে সেটা হলো মেরুকর পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতি। এই পদ্ধতিতে যে বিষয়টি সেটি হলো জন মেরিকো এই পদ্ধতির উদ্ভাবন করেন। উনি বলছেন যে আ আ যে যেসব কর্মী শতকরা ৮০ ভাগ কার্য সম্পাদন করতে পারবে তাদেরকে বোনাস না দিয়ে আ আ নির্ধারিত হারে মজুরি প্রদান করা হবে। অর্থাৎ তাকে যে পরিমাণ কাজ দেওয়া হবে, অর্থাৎ কাজের যে নির্ধারিত সময়মান, এই এটি যদি ৮০ ভাগ সম্পন্ন করতে পারে তাহলে সে নির্ধারিত হারে মজুরি পাবে, তাকে কোনো বোনাস প্রদান করা হবে না। আর যদি কোনো কর্মী যদি ১০০ ভাগ কাজ সম্পাদন করতে পারে তাহলে তাকে আ মজুরি প্রদান করা হবে এবং সাথে তাকে বোনাসও প্রদান করা হবে। আর তৃতীয় যেটি হলো সেটি হলো ১০০% কার্য সম্পাদন করে তার থেকে যদি অধিক কার্য সম্পাদন করতে পারে তাহলে অধিক কার্যের জন্য বোনাস বৃদ্ধি পেয়ে তাকে ২০% হারে বোনাস প্রদান করা হবে। এই হলো মেরুকর পার্থক্যমূলক মজুরি হার পদ্ধতি। তো শিক্ষার্থীরা এভাবে প্রণোদনামূলক মজুরি প্রদান পরিকল্পনা করা হয়ে থাকে এবং শ্রমিকদের এভাবে মজুরি প্রদান করা হয়। প্রণোদনামূলক মজুরি প্রদান করা হয়। আর মজুরি প্রদানের এই যে সাধারণ পদ্ধতি আছে, এরপরে আমরা সেটি নিয়ে আলোচনা করব। এখানে সেই পদ্ধতির ভিতরে যেগুলো আছে সেটা হলো ৩ টি পদ্ধতি। এটা হলো সময়ভিত্তিক মজুরি নির্ধারণ, ঠিকা কার্য পরিকল্পনা, টাস্ক ওয়েজেস পদ্ধতি। আ ১ম এ আমরা যে কথাগুলো বলব সেটা হলো যে আসলে শ্রমিকদেরকে নির্দিষ্ট বেতন কাঠামোতে তাদের মজুরি দেওয়া হয় এবং মজুরি নির্ভর করে সাধারণত ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, কাজের প্রকৃতি, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদির উপরে। আ তবে যেকোনো প্রতিষ্ঠানের জন্য মজুরি নির্ধারণ অত্যন্ত কঠিন কাজ এবং আ আ কোনো প্রতিষ্ঠান মজুরি নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে তারা গবেষণা চালিয়ে আসছে কিভাবে একটি ভালো মজুরি প্রদান পদ্ধতি নির্ধারণ করা যায়। তো আমরা এখন এই মজুরি প্রদানের যে ৩ টি পদ্ধতি সেটি আমরা আলোচনা করব। এখানে ১ম যেটি বলা যায় সময়ের ভিত্তিক মজুরি নির্ধারণ। অর্থাৎ এক্ষেত্রে মজুরি নির্ধারণ করার জন্য সময় নির্ধারণ করা হয়। একজন আ আ শ্রমিক এই পদ্ধতিতে কত সময় কাজ করলে সেটাকে গুরুত্ব দেওয়া হয় এবং কি পরিমাণ কাজ করলো সেটা বিবেচনা করা হয় না। শুধুমাত্র সময়কে হিসাব করা হয় এবং সময় হিসাব অনুযায়ী সপ্তাহ, দিন, ঘন্টা, মাস ইত্যাদি অনুযায়ী ভিত্তিতে তাকে মজুরি প্রদান করা হয়। এখানে সাধারণত উৎপাদন ক্ষেত্রে পণ্যের মানকে বেশি গুরুত্ব প্রদান, যে সমস্ত প্রতিষ্ঠান উৎপাদন ক্ষেত্রে মানকে বেশি গুরুত্ব প্রদান করা হয়। আ আ এইগুলো বিষয়গুলো অর্থাৎ কিছু বিষয় আছে, এগুলো নির্ধারণের ক্ষেত্রে মেনে তারপর সময়ভিত্তিক মজুরি নির্ধারণ করা হয়। এরপরে ২য় যে বিষয়টা আছে সেটা ঠিকা কার্য পরিকল্পনা। আ এখানে কর্মীদেরকে তাদের প্রতিটি ঠিকা কার্যের পারিশ্রমিক হিসাবে অতিরিক্ত অর্থ প্রদান করা। অর্থাৎ এর বিষয়টা হলো এরকম যে শ্রমিকদেরকে আ একটা নির্ধারিত একটা কাজ দেওয়া হয় যে এই কাজটা করলে তুমি এত টাকা পাবে। যেমন গার্মেন্টস এ একটা শ্রমিক যদি ১ টি শার্ট তৈরি করতে পারে তাহলে সে ৳২০ পাবে। সে যদি ৫ টি শার্ট তৈরি করতে পারে তাহলে সে ৳১০০ মজুরি পাবে। এইভাবে ঠিকা কার্য মজুরি পরিকল্পনা করা হয়ে থাকে। এতে কি হয়, শ্রমিকরা তাদের কাজ অনুযায়ী মজুরি বুঝে নিতে পারে এবং তারা দ্রুত উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে, ব্যয় হ্রাস করতে পারে এবং কাজ অনুযায়ী বেতন পায় বলে সঠিকভাবে মজুরি প্রদান করা সম্ভব হয়। এরপরে ৩য় যেটা রয়েছে সেটা হলো টাস্ক ওয়েজেস পদ্ধতি।
এইখানে আমরা আগেই মজুরি নির্ধারণের পদ্ধতি আগে আমরা বলছি যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা, কাজের প্রকৃতি, অভ্যন্তরীণ কাজের পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রতিষ্ঠানের এই যে মজুরি প্রদান পদ্ধতি একটি সঠিক বা একটা ইউনিক পদ্ধতি প্রয়োগ করা অনেক সময় সম্ভব হয় না। ফলে সময় ভিত্তিক এবং উৎপাদন ভিত্তিক সমন্বয়ের মাধ্যমে এই মজুরি নির্ধারণ করা হয়ে থাকে। একেই টাস্ক ওয়েজেস পদ, অর্থাৎ সময় ভিত্তিক এবং উৎপাদন ভিত্তিক এই যে মজুরি, এটাকে যৌথভাবে টাস্ক ওয়েজেস মজুরি নির্ধারণ পদ্ধতি বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে মজুরি নির্ধারণের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়া সেটা হলো শ্রমিকদের দক্ষতা এবং যোগ্যতা যথাসময়ে কাজে লাগানো, শ্রমিকদের সবশ্রেণীর শ্রমিকদের কাজে উৎসাহিত করা, দ্রুত মানসম্পন্ন পণ্য উৎপাদন করা, একদিকে মালিক ও অন্যদিকে শ্রমিক উপকৃত হওয়া, মালিক ও শ্রমিক উৎপাদনের পরিমাণ ও মজুরি জানা। তো যে বিষয়গুলো যে এখানে এই পদ্ধতিতে প্রথমে উৎপাদনের সময় নির্ধারণ করা হবে এবং পাশাপাশি সময়, অর্থাৎ সময়, উৎপাদনের পরিমাণ এবং উৎপাদনের যে সময় এবং উৎপাদনের পরিমাণ এইটার যৌথ ভিত্তিতে, অর্থাৎ সময় এবং উৎপাদনের কি পরিমাণ হলো এইটি, অর্থাৎ শ্রমিক কি পরিমাণ সময় ব্যয় করলো এবং কি পরিমাণ উৎপাদন হলো, এটা যৌথ সমন্বয়ের মাধ্যমে একটা মজুরি নির্ধারণ করা হয়ে থাকে। এই হলো শিক্ষার্থীরা মজুরি প্রদানের বিভিন্ন পদ্ধতি। তো শিক্ষার্থীরা আজকে মোটামুটি আলোচনা আমাদের এই পর্যন্তই। তো আশা করি তোমরা এই অধ্যায়ের আলোচনা বুঝতে পেরেছো। তো আমরা আজকে আর সময় তেমন নাই আমাদের হাতে আর বাড়তি আলোচনা করার জন্য। তো আগামী যে ক্লাস হবে সেখানে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করছি। এবং আজকে যে কিছু আলোচনা করলো এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রেসক্রাইব যে রেকমেন্ডেড যে বই আছে কিড ডেভিস এবং যে এসপি রবিন্সের যে অর্গানাইজেশনাল যে বিহেভিয়ার বই আছে সেগুলো তোমরা অনুসরণ করবে। পাশাপাশি আমাদের দেশে প্রচলিত অন্যান্য যে সমস্ত মানসম্পন্ন বই রয়েছে সেগুলো তোমরা অনুসরণ করবে, করে তোমরা পড়াশোনা করবে। তো আগামী ক্লাসে তোমরা আবার আমার সাথে সংযুক্ত হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।